পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন জ্বালানি কোম্পানির প্রধান রেক্স টিলারসন। ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ। আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি সিরীয় সেনাবাহিনীর, বহু বিদ্রোহীর অস্ত্র সমর্পণ। মার্কিন উদাসীনতার কারণে আইএস পালমিরা পুনর্দখল করতে পেরেছে বলে অভিযোগ মস্কোর। আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ইরাকি প্রধানমন্ত্রীর। মসুল অভিযান শুরুর পর শরণার্থী হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এবং জাতিসংঘে নতুন মহাসচিব হিসেবে শপথ নিলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সততা, বিচক্ষণতা ও ন্যায়পরায়ণতা চর্চার অঙ্গীকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা। দর্শক, শুরুতেই জানাতে চাই, কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসব 2016-এর উদ্বোধন করবেন ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান খবির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। খবির, আপনি শুনতে পাচ্ছেন? শহীদ মিনারে ভাষার যে গান রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী তিনি উদ্বোধন করবেন 45তম বিজয় উৎসবের, এবং এটি আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আমরা দেখেছি যে দুপুরের পরপরই কিন্তু এখানে বিপুল সংখ্যক মানুষ, তারা দর্শক এবং আয়োজকরা তারা এখানে হাজির হয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে আমাদের ঠিক এই পেছন দিকটাতে একটি শহীদ মিনারের বেদিতে মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে বিজয় উৎসবের যে একটি ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন, 13 থেকে 16 ডিসেম্বর 2016 এই 3 দিন ব্যাপী এখানে এই বিজয় উৎসবটি মূলত হবে। তো আজকে একটু পরেই উদ্বোধন করা হবে। এর আগে মহড়া হয়ে গেছে বেশ কয়েকবার, আমরা দেখেছি, যেখানে দেশের গান এবং যে বঙ্গবন্ধুর ভাষণ এগুলোর মাধ্যমে একটি গীতিনাট্য তৈরি করা হয়েছে। সেই গীতিনাট্যে ঢাকার বাইরের একটি সংগঠন তারা অভিনয় করেছেন। তারা গীতিনাট্যের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর একটু পরেই যখন উদ্বোধন হবে, উদ্বোধনী পর্বের পরে যখন মূল সাংস্কৃতিক পর্ব শুরু হবে, তখন এই গীতিনাট্যটি ছাড়াও আরও কিছু আয়োজন রয়েছে। আপনারা জানেন যে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই 3 দিন ব্যাপী যে বিজয় উৎসব 2016 এখানে পদক্ষেপ নিয়েছে বা আয়োজন করেছে। এবারের স্লোগানটি হচ্ছে ঐক্য গড় বাংলাদেশ, সাম্প্রদায়িকতা হবে শেষ। এবং এই শিরোনামে কিন্তু তারা এবারের বিজয় উৎসবটি পালন করার জন্য এখানে আয়োজন করেছেন। এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন বয়সী দর্শক, এবং তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে যেহেতু আর 2-3 দিন পরে যে বিজয় দিবস হবে, সেই বিজয় দিবসের পূর্বে এমন একটি আয়োজন অবশ্যই তাদের মধ্যে দেশাত্মবোধ এবং যে দেশের প্রতি মমতা, সেই বিষয়ে একটি ঐক্যবদ্ধতা তৈরি করবে এবং তাদের মধ্যে দেশপ্রেম আরও জাগ্রত করবে বলে তারা আমাদের কাছে মন্তব্য করেছেন। তবে এই ছিল আমার কাছে আপাতত এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে বিজয় উৎসব, সে আয়োজনের আপাতত সবশেষ খবর। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসবের উদ্বোধন করবেন ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী। এই বিষয়ে আমাদের সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান খবির। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে। অবশেষে চূড়ান্ত হলো পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম। দেশটির বহুজাতিক তেল ও গ্যাস কর্পোরেশন এক্সন মোবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা রেক্স টিলারসন গুরুত্বপূর্ণ এই পদটিতে অধিষ্ঠিত হচ্ছেন। এর মধ্যেই তাইওয়ান ইস্যুতে ট্রাম্পের চীন বিরোধী বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা ও বহির্বিশ্বের হস্তক্ষেপ প্রতিরোধে এবারের নির্বাচনে রুশ সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখা উচিত। ট্রাম্পের কিছু বিতর্কিত নীতির বিরুদ্ধে দেশ ও দেশের বাইরে প্রতিবাদ সমালোচনার মধ্যেই মন্ত্রিসভা চূড়ান্ত করতে ব্যস্ত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এক্ষেত্রে সবার আকর্ষণ কে হচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। এ দৌড়ে রিপাবলিকান নেতা মিট রমনি, জেনারেল পেট্রাউস এবং সাবেক নিউ ইয়র্ক সিটি মেয়র রুডি জিউলিয়ানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তাদের কেউই টিকে থাকতে পারেননি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরবর্তী মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদটি পেতে যাচ্ছেন রাশিয়া ঘেঁষা মার্কিন শীর্ষ জ্বালানি কোম্পানির প্রধান নির্বাহী রেক্স টিলারসন। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে মনোনয়ন দেবেন বলে জানায় গণমাধ্যম। এর মধ্যেই প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তার বিস্তারিত পরিকল্পনা আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
এর মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে রুশ সরকার ও দেশটির গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষার অভিযোগ এনে তার তীব্র সমালোচনা করেছে হোয়াইট হাউস। একই দিন এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার স্বার্থেই এবারের নির্বাচনে রুশ হ্যাকিং এর ঘটনা পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ওবামা। রাশিয়ার হ্যাকাররা যে এবারে নির্বাচনে ভূমিকা রেখেছে তার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে, আর ট্রাম্পের অন্তর্বর্তী প্রশাসনের উচিত আসলে কি ঘটেছিল তা জনসম্মুখে আনতে সহযোগিতা করা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রুশ হ্যাকিং এর বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা উচিত। এদিকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত দেয় সোমবার গভীর উদ্বেগ জানিয়েছে চীন। তাইওয়ান ইস্যুতে চীনা নীতির প্রতি সম্মান দেখাতে নতুন মার্কিন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তাদের মনে রাখা উচিত, এক চীন নীতি সমুন্নত রাখা ওয়াশিংটন বেইজিং সম্পর্কে রাজনৈতিক ভিত্তি। শুধু মুখেই নয়, কাজেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে দেশটি। ট্রাম্পের চীন বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে দুদেশের টানাপোড়েনের মধ্যেই দক্ষিণ চীন সাগরের আকাশে পারমাণবিক বোমাবাহী বিমান উড়িয়েছে বেইজিং। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করে বিক্ষোভ করেছে শত শত মার্কিনী। ট্রাম্পের অবৈধ অভিবাসী বহিষ্কার ও মুসলিম দেশগুলোর অভিবাসীদের প্রবেশ ও বহির্গমনের নিবন্ধন প্রক্রিয়া পুনর্বহালের বিরোধিতা করে সোমবার ওয়াশিংটন ডিসিতে এই বিক্ষোভ র্যালির আয়োজন করা হয়। মানবাধিকার সংগঠন ড্রাম ও মুভ অন আয়োজিত এই বিক্ষোভ র্যালিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা যোগ দেন। পরবর্তী সরকারের মুসলিম নিবন্ধন চালুর সিদ্ধান্ত বাতিলে ডিক্রি জারির দাবিতে প্রেসিডেন্ট ওবামার কাছে 4.5 লাখ স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দেয় বিক্ষোভকারীরা। আমরা আজ সবাই একই দাবিতে জড়ো হয়েছি, আর তা হলো সব সম্প্রদায়ের মানুষকে সমান চোখে বিবেচনা করতে হবে। ট্রাম্পের অভিবাসী বিরোধী অবস্থানের কারণেই সবাই ভয়ের মধ্যে আছে। ট্রাম্প ক্ষমতায় আসার পরই ধর্মীয় বিদ্বেষের ঘটনা অনেক বেড়েছে। তিনি এমন একটা পদে বসতে যাচ্ছেন যেখানে বসে সবাইকে সমান চোখে দেখা উচিত, কিন্তু তিনি আমাদের মতো প্রবাসীদের নিয়ে মোটেও চিন্তিত নন। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনায় ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট দলীয় হিলারি ক্লিন্টনের চেয়ে 131 ভোট বেশি পেয়েছেন। উইসকনসিনে জয়ের পর টুইটারে ট্রাম্প লেখেন, এবার ডেমোক্রেট এবং গ্রিন পার্টির সদস্যরা বিশ্রামে যেতে পারেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন তিনি। উইসকনসিনের নির্বাচন কমিশন জানায়, কোনো হ্যাকিং এর প্রমাণ পাওয়া যায়নি। এদিকে পেনসিলভানিয়ায় পুনরায় ভোট গণনা আবেদন বাতিল করে দিয়েছেন আদালত। বিচারক জানান, ভোট পুনর্গণনার আবেদনের পক্ষে যুক্তিগুলো ভিত্তিহীন। এর ফলে পেনসিলভানিয়াতেও ট্রাম্পের জয় পুনর্বহাল থাকল। এর আগে গেল সপ্তাহে মিশিগানে পুনরায় ভোট গণনার কাজ 3 দিনের মাথায় স্থগিত করে দেন এক বিচারক। এতে করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনা চেষ্টার ইতি ঘটল। নির্বাচনে হ্যাকিং হয়েছে এমন সন্দেহে গ্রিন পার্টির নেতা জিল স্টেইন পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিনে ভোট পুনরায় গণনার আবেদন জানান। আলেপ্পোয় সামরিক অভিযান শেষ পর্যায়ে উল্লেখ করে উত্তরাঞ্চলীয় এই শহরটি বর্তমানে সিরীয় সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। পূর্ব আলেপ্পোর প্রায় 7,000 বিদ্রোহী এরই মধ্যে অস্ত্র সমর্পণ করেছে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আলেপ্পোর পতন ঘটলেও যে কোনো মূল্যে সিরিয়ায় আসাদ বিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা। এদিকে আলেপ্পো বিদ্রোহীদের ভাগ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অচলাবস্থা দেখা দিয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিদ্রোহীদের পরাজিত করে আলেপ্পো পুনর্দখলের দ্বারপ্রান্তে সিরীয় সেনারা। পূর্ব আলেপ্পো সহ শহরের 98% এলাকায় এখন সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে। সরকারি বাহিনীর এই সাফল্যে সোমবার এভাবেই আলেপ্পো নগরীর বিভিন্ন রাস্তায় উদযাপন করতে দেখা যায় এর বাসিন্দাদের। বহুল প্রতীক্ষিত এই বিজয় অর্জনে সিরীয় সেনাদের পক্ষে নানা স্লোগানও দিতে দেখা যায় তাদের। আমি খুবই খুশি, সিরীয় সেনাদের স্যালুট জানাচ্ছি। প্রতিটি সেনা সদস্যকে ধন্যবাদ, আল্লাহ তাদের বাঁচিয়ে রাখুন। অবশেষে আলেপ্পো শত্রুমুক্ত হয়েছে। আমাদের প্রিয় শহর আজ মুক্ত। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। টানা কয়েক সপ্তাহের তীব্র লড়াই আর বিমান হামলার পর সোমবার এক বিবৃতিতে আলেপ্পো অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানায় দেশটির সামরিক বাহিনী। আমাদের অভিযান প্রায় শেষ। সামান্য কিছু এলাকা এই মুহূর্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। আলেপ্পোয় আমাদের আনুষ্ঠানিক বিজয় ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। আলেপ্পোর পতন ঘটলেও সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের পতন ঘটাতে যে কোনো মূল্যে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিদ্রোহী পক্ষ। একই সঙ্গে আলেপ্পোয় সরকারি বাহিনীর বিজয়ে বিদ্রোহীদের মনোবল
মনোবল মোটেও ভেঙে পড়েনি বলেও দাবি করে তারা। আসাদ যদি মনে করে থাকেন সিরিয়ায় কেবলমাত্র একটি অংশে বিজয় অর্জন করায় বিদ্রোহীরা তাদের লক্ষ্য থেকে সরে গিয়ে আত্মসমর্পণ করবে, তবে তিনি ভুল করছেন। এমনটা কোনোদিনও হবে না। আমরা কোনোভাবেই তাকে ছাড় দেব না। সিরীয়দের অধিকার রক্ষায় কোনো ধরনের আপোষ মেনে নেব না আমরা। সোমবারও আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত কিছু অংশে সিরীয় সেনাদের অভিযান অব্যাহত ছিল। পূর্ব আলেপ্পোর ফারদোস সহ দক্ষিণাঞ্চলীয় শেখ সাইদ এবং পূর্বাঞ্চলীয় সালিহিন এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়াও পূর্ব আলেপ্পোর বাস্তান আল কাসের এলাকায় গোলাবর্ষণের পাশাপাশি বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা চালায় সিরীয় বাহিনী। এদিকে সিরিয়া সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শেষ মুহূর্তে এসে অচলাবস্থা দেখা দিয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানান, আত্মসমর্পণের বিনিময়ে বিদ্রোহীদেরকে নিরাপদে শহর ছেড়ে যাওয়ার অনুমতি প্রদান বিষয়ে প্রাথমিক সমঝোতা হলেও পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে সরে এসে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা কোনোভাবেই রাশিয়ার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এদিকে পালমিরা পুনর্দখলের পর আইএসের কাছ থেকে আবার প্রাচীন এই শহরটি নিয়ন্ত্রণ নিতে অভিযান অব্যাহত রেখেছে সিরীয় বাহিনী। সিরিয়ায় আইএসের সাবেক রাজধানী হিসেবে পরিচিত রাক্কা শহর পুনরুদ্ধারের পর সেখানে মার্কিন অভিযান স্থগিত করায় জঙ্গি গোষ্ঠীটি পালমিরায় প্রবেশের সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছে মস্কো। এদিকে আলেপ্পো থেকে সরকারি বাহিনীর মনোযোগ অন্যদিকে প্রবাহিত করতেই উদ্দেশ্যমূলকভাবে আইএস সদস্যদের পালমিরায় জড়ো করে শহরটি পুনর্দখল করতে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবারও পালমিরার বিভিন্ন প্রান্তে আইএস সহ বিভিন্ন বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সিরীয় বাহিনীর লড়াই অব্যাহত ছিল। যদিও আইএসের শক্ত প্রতিরোধের মুখে এদিন ওইসব এলাকায় এক পর্যায়ে কিছুটা পিছু হটতে বাধ্য হয় সিরীয় সেনারা। প্রাচীন এই শহরটির পুনর্দখলে আইএসের অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলাও চালায় সিরীয় বাহিনী। এতে বেশ কয়েকজনের হতাহত হওয়ার খবর জানায় পর্যবেক্ষণ সংস্থা। রাক্কায় মার্কিন অভিযান স্থগিত করায় আইএস সদস্যরা পালমিরায় পুনঃপ্রবেশের সুযোগ পেয়েছে বলে মনে করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের মতে এবছরের শুরুর দিকে রুশ বিমান হামলার সহায়তায় সিরীয় বাহিনী শহরটি পুনরুদ্ধার করলেও পরে নিয়মিত অভিযান পরিচালনা না করায় সন্ত্রাসীরা নতুন করে সংগঠিত হতে পেরেছে। আগামী বসন্ত পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রবাহিনী রাক্কায় সামরিক অভিযান স্থগিত রেখেছে। আইএস সদস্যরা এর সুযোগে আগের চেয়েও আরো সুসংগঠিত হয়ে পালমিরায় প্রবেশ করেছে এবং শহরটি পুনর্দখল করেছে। তবে আমরা বলতে চাই, পালমিরা পুনরুদ্ধারে সিরীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালানোর পাশাপাশি প্রয়োজনীয় সবকিছু করবে রাশিয়া। আলেপ্পোয় বিদ্রোহীদের পতন সন্নিকটে হওয়ায় সরকারি বাহিনীর দৃষ্টি ও মনোযোগ অন্যদিকে সরাতেই মসুল থেকে পালিয়ে আসা আইএস সদস্যদের পালমিরায় পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিরিয়া ইস্যুতে প্রথম থেকেই যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে পালমিরা ছাড়াও এর আশপাশের বিভিন্ন এলাকায় আইএসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে সিরীয় বাহিনী। এসব হামলায় রাসায়নিক গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছে পর্যবেক্ষণ সংস্থা। এতে নারী ও শিশু সহ অন্তত 40 জন নিহত হয় বলেও জানায় তারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এদিকে আলেপ্পোর 82 জন বেসামরিক নাগরিককে সরকারি বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ঘূর্ণিঝড় ভার্দার আঘাতে ভারতের তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে 10। বিভিন্ন এলাকায় বন্যা, উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। ইরাকের আইএস বিরোধী অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদ দমনে ইরাকের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে বলেও মনে করেন তিনি। সোমবার ইরাকি যৌথ বাহিনীর চলমান অভিযানের অগ্রগতি সম্পর্কে জানতে মসুলের দক্ষিণাঞ্চল পরিদর্শনে যান আবাদি। সোমবার মসুলের দক্ষিণাঞ্চলীয় গানু সহ 90 কিলোমিটার এলাকা পুনর্দখল করে ইরাকি যৌথ বাহিনী। গত কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর এলাকাগুলো দখলে নেওয়া হয় বলে জানায় সুন্নি আরব উপজাতীয় সশস্ত্র গোষ্ঠী। অভিযান চালাতে গিয়ে আইএসের আত্মঘাতী গাড়ি বোমা ও রকেট হামলায় তাদের 2 শীর্ষ কর্মকর্তা সহ অন্তত 10 জন নিহত হয়েছে। আইএসের মর্টার হামলায় ইরাকি সেনাবাহিনীর এক কমান্ডার আহত হন বলেও জানানো হয়। নিহত হয় তার দেহরক্ষী। এই এলাকায় আগামী 3 দিনের জন্য যুদ্ধ স্থগিত রেখেছি আমরা। নতুন পরিকল্পনার পাশাপাশি
পাশাপাশি আরো সেনা সদস্য বৃদ্ধি করে আমরা যুদ্ধে নামব। দক্ষিণাঞ্চলে আপাতত যুদ্ধবিরতি জারি করা হলেও পশ্চিমাঞ্চলে লড়াইয়ে 9টি এলাকা পুনর্দখল করেছে ইরাকি বাহিনী। সেনা কর্মকর্তারা জানান, রোববার ইরাকের বেসরকারি বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট মসুলের পশ্চিমাঞ্চলীয় এলাকায় অভিযান চালায়। অভিযানের পর ওই এলাকায় 450টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় তারা। সোমবার মসুল অভিযানের অগ্রগতি সরেজমিনে দেখতে শহরটির দক্ষিণাঞ্চলীয় এলাকায় পরিদর্শন করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সেখানে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ইরাকে সন্ত্রাস দমনে বিশ্বের সকল দেশের সহযোগিতা প্রয়োজন। আমাদের সেনাবাহিনী আইএস সদস্যদের হটিয়ে দিচ্ছে। ইনশাআল্লাহ ইরাক থেকে সন্ত্রাসীদের দূর করে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হব আমরা। আইএস প্রতিটি দেশের জন্যই হুমকি, তাই তাদেরকে নিশ্চিহ্ন করতে বিশ্ব সম্প্রদায়কে এক হয়ে লড়াই করতে হবে। আশা করি আমেরিকার নতুন প্রেসিডেন্ট ইরাকের সন্ত্রাসবাদ দমনে আরো বেশি সহযোগিতা করবেন। ইরাকের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মসুলে আইএস বিরোধী অভিযান শুরুর পর থেকে 1 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের বেশিরভাগ বাগদাদের আশেপাশে আশ্রয় নিয়েছে। মসুলের কিছু এলাকা সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নেয়ার পর অনেকে তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে বলেও জানান কর্মকর্তা। তবে এ সংখ্যা খুবই কম। এর মধ্যে ইরাকে গিয়ে সেখানকার অস্ট্রেলীয় সেনাঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা বিল শর। পরে বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইএস বিরোধী লড়াইয়ের জন্য ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে তার দেশের সেনারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। জাতিসংঘে নতুন মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। বান কি মুনের 2 দফা 5 বছর মেয়াদী দায়িত্বের মেয়াদ শেষে তার জায়গায় আসছেন গুতেরেস। সোমবার জাতিসংঘের সাধারণ সভায় 193 জন সদস্যের সামনে তিনি শপথ গ্রহণ করেন। জাতিসংঘের 71 বছরের ইতিহাসে নবম মহাসচিব হলেন তিনি। শপথ নেওয়ার পর বক্তব্যে সততা, বিচক্ষণতা ও ন্যায়পরায়ণতার চর্চা করার অঙ্গীকার করেন গুতেরেস। 67 বছর বয়সী অ্যান্তোনিও গুতেরেস 1995 থেকে 2002 সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2005 থেকে 2015 সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের পদে নিযুক্ত ছিলেন। মহাসচিব পদে আবেদন প্রক্রিয়ায় জাতিসংঘের সাধারণ সভার সামনে তিনি প্রশ্নোত্তর পর্ব বেশ বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করেছেন, যা তাকে 13 জন প্রার্থীর মধ্যে থেকে নির্বাচিত হতে সহায়তা করেছে। ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ভার্দার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এর প্রভাবে কিছু এলাকায় দেখা দিয়েছে বন্যা। উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সরবরাহ করতে প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনী। তামিলনাড়ুর উপকূল ঘেঁষে স্থলভূমিতে সোমবার 130 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় ভার্দা। ঝড়টি উপকূল অতিক্রম করার পর কয়েক ঘন্টা ধরে চলে ঝড়ো বাতাস আর প্রবল বৃষ্টির তোড়। সেই সঙ্গে উপকূলে দেখা দেয় জলোচ্ছ্বাস। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 20,000 মানুষকে। এছাড়া গাছপালা ভেঙে বিদ্যুতের খুঁটি ও বেশ কিছু স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কোনো জায়গায় ভূমিধসের খবরও পাওয়া গেছে। রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় এবং রেল ও বিমান পরিবহন বন্ধ থাকায় থমকে গেছে তামিলনাড়ুর জীবনযাত্রা। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ঝড়ের আগে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ঘূর্ণিঝড়ের কারণে বিমান ওঠানামা বন্ধ থাকায় চেন্নাই বিমানবন্দরে আটকে পড়েছে বহু যাত্রী। বন্ধ রাখা হয়েছে স্থানীয় বিদ্যালয় ও কলেজগুলো। ভেঙে পড়া গাছ, বাড়িঘর সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য উদ্ধারকর্মীরা রাস্তায় নেমেছেন। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীকে বলা হয়েছে উদ্ধার কাজ পরিচালনার জন্য প্রস্তুত থাকতে। তারা 5,000 মানুষকে খাবার, পানি ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে 16টি দল গঠন করেছে। তামিলনাড়ুতে আমরা 7টি দল মোতায়েন করছি। তাদের অন্ধ্রপ্রদেশ ও সুলুরপেটাতে পাঠানো হবে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড়ে হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ওপান্নির সেলভামের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঘূর্ণিঝড় ভার্দা মঙ্গলবার কর্ণাটকে পৌঁছাবে। ক্রমশ দুর্বল হয়ে বুধবার সেটি গোয়া অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। আফরিন জেরিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ক্রিস্টিয়ানো রোনালদোই বছরের সেরা ফুটবলার। লিওনেল মেসিকে 426 পয়েন্টে হারিয়ে চতুর্থ ব্যালন ডি'র জিতলেন CR7।
তুরস্কের ইস্তানবুলে শনিবারের জোড়া বোমা হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত 235 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 120 জন বিরোধী দল কুর্দিশ পিপলস ডেমোক্রেটিক পার্টি এইচডিপি সদস্য এবং তারা নিষিদ্ধ দলটিকে রাজনৈতিক সহায়তা দিত বলে অভিযোগ উঠেছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইস্তাম্বুল, আঙ্কারা সহ মোট 11টি প্রদেশে অভিযান চালিয়ে 235 জনকে গ্রেফতার করা হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদী প্রচারণা চালাচ্ছিল বলে অভিযোগ রয়েছে। সন্ত্রাস নির্মূলে সর্বোচ্চ শক্তি প্রয়োগের অঙ্গীকার করেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তারই প্রেক্ষিতে গ্রেফতার অভিযানে নামে বিশেষ বাহিনী। রোববার নিজস্ব ওয়েবসাইটে হামলার দায় স্বীকার করে পিকেকের বিচ্ছিন্ন সংগঠন কুর্দিস্তান ফ্রিডম ফালকনস টিএকে। ওই হামলায় 38 জন নিহত ও 1.5 শতাধিক মানুষ আহত হয়। তুরস্কে প্রশিক্ষণের সময় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুর্কি সেনাবাহিনী জানায়, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকির এলাকায় একটি বিমানবন্দরের কাছে অবতরণের সময় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট প্যারাশুটের মাধ্যমে নেমে যাওয়ায় পুরোপুরি অক্ষত রয়েছেন। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরেই বিমানবন্দরের আশেপাশের 3 থেকে 4 কিলোমিটার এলাকা হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালানো হয়, তবে কোনো নাশকতার চিহ্ন পাওয়া যায়নি বলেও জানায় সেনাবাহিনী। দিয়ারবাকির শহরটি সামরিক এলাকা হওয়ায় বিমানবন্দরে বেশিরভাগ সময় সেনাবাহিনীর বিমান ওঠানামা করে থাকে। সেখান থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় এলাকায় কুর্দি বাহিনীর ওপর নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে তুর্কি বাহিনী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ নির্যাতনের প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সংরক্ষণাগারে পাঠানো হবে। ওবামার নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি পাঠানো হবে। 2014 সালে সিনেটের ওই প্রতিবেদনে নিশ্চিত করা হয়, সিআইএ সদস্যরা আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য অমানবিক সব পন্থা অবলম্বন করে। এসবের মধ্যে আছে মুখে কাপড় বেঁধে পানি ঢালা বা ওয়াটার বোর্ডিং, যা ব্যাপক সমালোচিত হয়েছে। এছাড়াও যৌন নির্যাতন, 180 ঘন্টারও বেশি সময় ঘুমাতে না দেয়া, মর্যাদা ক্ষুণ্ণ করে মানসিক নির্যাতন করা। 6700 পৃষ্ঠার ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়নি এবং প্রেসিডেন্সিয়াল রেকর্ড অ্যাক্টের অধীনে তা সংরক্ষণ করা হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পুরো প্রতিবেদনটি প্রকাশের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা। যেন শ্বেতশুভ্র আবরণে সেজেছে প্রকৃতি। খেয়ালি আবহাওয়ার তুষার বৃষ্টি সিক্ত করেছে গোটা নিউ ইয়র্ককে। সান্টা ক্লজের আগমনী বার্তার আভাস দেয় যেন এই তুষারপাত। বছরের প্রথম তুষারপাত, আর তাই শিশু থেকে বড় সবাই উপভোগ করছে এই শুভ্রতার স্পর্শ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও টিএম মামুনের ছবি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। তুষারের মোড়কে ঢেকে গেছে নিউ ইয়র্ক। চারপাশে এমন শুভ্রতার চাদরে ঢেকে যেতে দেখে উল্লসিত নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্কে মধ্য ডিসেম্বরকে শীতের আনুষ্ঠানিক আগমনের সময় ধরা হলেও এবছর শীত এসে গেছে 2 সপ্তাহ আগেই। ডিসেম্বরের শুরু থেকেই জেঁকে বসেছে শীত। তাপমাত্রা নেমে এসেছে শূন্যের কোঠায়। আর মাসের মাঝামাঝি আসার আগেই দেখা মিলল তুষারপাতের। প্রথমে ছিটে ফোঁটা, তারপর হালকা, এর পরপরই বৃষ্টির মতো অঝরে ঝরেছে শ্বেত শুভ্র তুষার। বৈরী আবহাওয়া ও তীব্র তুষারপাতে ব্যবসায় একটু মন্দভাব এলেও কেউ এই তুষারপাতকে মন্দ বলছেন না। কঠিন কর্মজীবনেও এর বিরূপ প্রভাবকে স্বাগত জানিয়েছে প্রবাসীরা। সুনু অনেক আফ্রিকা তাড়াতাড়ি পড়ে গেছে, তারপর সুনু পড়াতে খুব ভালো লাগতেছে। প্রথম সুনু পড়লো এই বছরে। স্নো পড়লেও তারপরেও ভালো লাগে। ক্রিসমাস টাইম এখন বিভিন্ন স্টেট থেকে যারা আসে তারা অনেক সময় আসতে পারে না, তো যারা বিজনেস করতেছে তাদের জন্য একটু অসুবিধা হয়। বছরের এই প্রথম তুষারপাতে আনন্দে মেতেছে শিশুরাও। আমার ভাইয়ের সাথে খেলবো, স্নো দিয়া, তারপরে বল মানে গার মধ্যে লাগাবো। আমার ভালো লাগছে। আমি আমার ভাইয়ের সাথে এখানে আসি খাইতে। তুষার নৃত্যে নিউ ইয়র্কের তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের 2 ডিগ্রি নিচে। তবে এই তুষারপাত দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 2-1 দিনের মধ্যেই মিলিয়ে যাবে তুষার এবং সহসাই আর এর দেখা মিলবে না। আফরিন জেরিন, সময় সংবাদ। খেলার খবর। আবারও ব্যালন ডিওর পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। এই নিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মতো এই পুরস্কার জিতলেন CR7। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেয়া এই পুরস্কার জয়ের পথে রোনালদো পেছনে ফেলেছেন তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। আগামী 11 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে রোনালদোর হাতে।
সুসময় এভাবেই বুঝি ভাগ্যবানের পিছু নেয়, নইলে ক্যারিয়ারের সব অর্জন একই সাথে একই সময়ে নিজের ভাগ্যে জুটল কি করে। সেই ইউরো থেকে শুরু, এবার ব্যালন ডিওর। হয়তো বুঝতে কারো বাকি নেই, বলা হচ্ছে সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। ফিফা ও ফ্রান্স ম্যাগাজিন একত্রীভূত হবার আগে সবশেষ 2008 সালে এই পুরস্কার জিতেছিলেন রোনালদো। আনন্দে অভিভূত হয়ে উচ্ছ্বাসটা তার খুবই স্বাভাবিক। আমি প্রচন্ড খুশি, এটা আমার জন্য বিশাল সম্মান। এই গোল্ডেন বল জয়ের জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। যারা আমাকে এই পুরস্কার জয়ের সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ক্লাব রিয়াল মাদ্রিদ, আমার দেশ পর্তুগাল, সবাই আমার গর্ব। সবাই আমাকে এই সম্মান জয়ে সাহায্য করেছে। আমি সত্যিই আমার ক্যারিয়ারে কোনোদিনই তাদের ভুলবো না। বিশ্বজয়ের নেশা যখন কাউকে পেয়ে বসে, তিনি তখন বাঁধনহারা গতিতেই ছুটবেন। CR7 যেন এখন সেরকম গতিতেই ছুটে চলেছেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। এ মৌসুমে 42টি ম্যাচে 14টি অ্যাসিস্টের পাশাপাশি গোল করেছেন 38টি। লা লিগায় 30 ম্যাচে 31টি গোলের পাশাপাশি 9টি গোলে রয়েছে তার অ্যাসিস্ট করার কারুকাজ। বিনয় কণ্ঠে থাকলেও মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের জন্য তা মোটেই নয়। সবাই ভালো ফর্ম ধরে রাখতে চায়, স্বাভাবিকভাবে আমিও তাই চেয়েছি। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যতদিন খেলবো সব সময় সেটাই করব। কঠিন বাস্তবতাকে পেছনে ফেলাই আমার মূল লক্ষ্য। ফ্রান্সের প্যারিসে ঘোষিত সারা বিশ্বের 173 জন সাংবাদিকের ভোটে এবারের ব্যালন ডিওরের জন্য নির্বাচিত হন রোনালদো। যে দৌড়ে CR7 এর পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি ও এবারের ইউরোতে দারুণ পারফর্ম করা ফরাসি তারকা আতোয়া গ্রিজম্যান, যেখানে চূড়ান্ত তালিকায় ছিল 30 জন ফুটবলারের নাম। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন জ্বালানি কোম্পানির প্রধান রেক্স টিলারসন। ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ। আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি সিরীয় সেনাবাহিনীর, বহু বিদ্রোহীর অস্ত্র সমর্পণ। মার্কিন উদাসীনতায় আইএস পালমিরা পুনর্দখল করতে পেরেছে বলে অভিযোগ মস্কোর। আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ইরাকি প্রধানমন্ত্রীর। মসুল অভিযান শুরুর পর শরণার্থী হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এবং জাতিসংঘে নতুন মহাসচিব হিসেবে শপথ নিলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সততা, বিচক্ষণতা ও ন্যায়পরায়ণতা চর্চার অঙ্গীকার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।